হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছিস। আমরা লাস্ট ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ একক আর মাত্রা পিডিএফ এ তোরা দেখে থাকবি, ওই পর্যন্ত করেছিলাম। আজকে তার পরবর্তী অংশটুকু করব, ঠিক আছে? তা আমরা একক আর মাত্রা, একক কি জিনিস, একক কেন এলো, কোথা থেকে এলো, এই জিনিসগুলো তো আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখব যে একক লেখার কিছু নিয়ম, যেমন আমরা নিউটন, ডাইন, কিলোগ্রাম, মিটার, এই লেখাগুলো তো প্রত্যেকেই শিখেছিলাম আগের দিন। আজকে আমরা দেখবো এই এককগুলো লেখার নিয়ম, কি করে একক লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি পয়েন্ট করছি একক লেখার নিয়ম। জাস্ট আমি আউটলাইন করে দিচ্ছি, তোদের পিডিএফ এর মধ্যে তোরা সবগুলোই পেয়ে যাবি। আমি একটা একটা করে সবগুলো পয়েন্ট ডিসকাস করে দিচ্ছি, তোরা একটু ভালো করে নোট ডাউন করে নিবি, ঠিক আছে? একটু লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু একটু দেখে নিবি। ঠিক আছে, ঠিক আছে। তোরা একটু পিডিএফটা দেখে নিবি, সবার সামনে আশা করি পিডিএফটা আছে। আচ্ছা, যেমন প্রথমটা আমি একটু বলি যে এককের প্রতীকগুলি ছোট হরফে লিখতে হবে, স্মল লেটার লিখতে হবে। তাহলে জাস্ট আমি আউটলাইন করে দিলাম স্মল লেটার। স্মল লেটার মানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ধর কিলোগ্রাম, এটাকে কেজি এইভাবে লেখা যাবে না, লিখতে হবে কে স্মল জি, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? কিলোগ্রামে। যেমন গ্রাম, গ্রামকে আমরা জি লেখা যাবে না, স্মল জি লিখতে হবে, জি এম না কিন্তু, হ্যাঁ, স্মল জি। গ্রামকে আমরা স্মল জি দিয়ে লিখবো। যেমন মিটার, মিটারকে আমরা স্মল এম দিয়ে লিখবো। এইভাবে আমরা এককগুলোকে বোঝাতে, যেমন সেন্টিমিটার, সিএম লিখবো। এইভাবে আমরা স্মল লেটারে লিখবো, সবসময় একককে স্মল লেটারে লিখবো। ক্যাপিটাল লেটার যেমন এখন তোরা হয়তো জিজ্ঞেস করবি, যাচ্ছে নিউটনকে তো আমরা ক্যাপিটাল লেটারে লিখতাম, তাই না? নিউটন, এন, তো এর কেন, এর মানে কি বা এর যুক্তি কি, সেই যুক্তি তো আসছি আমরা। তো প্রথমটা আমি বলে দিলাম। নেক্সট পয়েন্টটা দেখ, পিডিএফ এর মধ্যে নেক্সট পয়েন্টের মধ্যে আছে, আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করে দিচ্ছি যে এককের প্রতীকগুলি সোজা হরফে লিখতে হবে, বাঁকা হরফে লেখা যাবে না। তার মানে 2 নম্বর, বাঁকা হরফে লেখা যাবে না। বাঁকা হরফ বলতে ধর সেন্টিমিটারকে এরকম সোজা সিএম লিখতে হবে, এটা চলবে, এইভাবে লেখা যাবে না। কেজি এভাবে লেখা যাবে, কিন্তু বাঁকা হরফে লেখা যাবে না, বাঁকা হরফে লেখা যাবে না, ঠিক আছে? সবসময় সোজা হরফে লিখতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। প্রত্যেকটা একক কিন্তু এইভাবে সোজা হরফে লিখতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখ, যে এককগুলি বিজ্ঞানীদের নাম অনুসারে সেই এককগুলির চিহ্ন বড় হরফে লিখতে হবে। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে ক্যাপিটাল লেটারে কখন লিখতে হয় একক, তার কারণটা এখন জানা গেল যে বিজ্ঞানীদের নাম অনুযায়ী যদি কোনো একক লিখতে হয় তাহলে কিন্তু তাদের চিহ্ন যখন লিখবো তখন ক্যাপিটালে লিখতে হবে। যেমন নিউটন, নিউটন একজন সায়েন্টিস্ট, তো নিউটনের যখন চিহ্ন লিখবো তখন কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। যেমন হচ্ছে জুল, কার্যের একক, জুলকে ক্যাপিটাল জে। যেমন কেলভিন, ক্যাপিটাল কে, এটা। আর তারপরে দেখ একটা, সবাই দেখ পিডিএফ এর মধ্যে যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু সম্পূর্ণ নাম লিখতে হলে সব ছোট হরফে লিখতে হবে। সম্পূর্ণ নাম যদি লিখতে হয়, মানে নিউটন যদি লিখতে হয় তাহলে কিন্তু ছোট হরফে লিখতে হবে। যেমন এখানে বলে দিই, নিউটন যদি লিখতে হয় তখন NEWTON, নিউটন লিখতে গেলে সম্পূর্ণ যখন লিখবো তখন ছোট হরফেই লিখবো, কিন্তু যদি চিহ্ন দিয়ে মানে একটা লেটার যখন বোঝাবো সায়েন্টিস্টের নাম তখন কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। যেমন এটাকে জুল যদি পুরোটা লিখতে হয় তাহলে স্মল লেটারে লিখতে হবে। যেমন কেলভিন যদি পুরোটা লিখতে হয় তাহলে স্মল লেটারেই লিখতে হবে। বুঝতে পারলাম আশা করি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের। আর 4 নম্বরে বলেছে
বহুবচনের বহুবচনে এককের চিহ্ন পাল্টাবে না। যেমন 4 নম্বর, বহুবচন বলতে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম, তো 10 কিলোগ্রামস হবে না, কিলোগ্রামস, ওই এস বা ইএস এখানে যোগ করা যাবে না, এটা ভুল। বললাম, বোঝা গেল? এটা লেখা যাবে না, লিখতে হবে 10 কিলোগ্রাম, 10 কিলোগ্রাম, এটা ঠিক। তার মানে 1 এর ক্ষেত্রেও কিলোগ্রামে লিখতে হবে, 1 এর ক্ষেত্রেও কিলোগ্রাম, 10 এর ক্ষেত্রেও কিলোগ্রাম। এরকম হবে না কোনোদিনই যে 10 লিখে আমরা কিলোগ্রামস, যেমন আমরা ইংলিশে ইউজ করি বহু বচনে এস বা ইএস, এখানে এস বা ইএস যোগ করা যাবে না এককের ক্ষেত্রে, ঠিক আছে? বোঝা গেল এটা? আচ্ছা, 5 নম্বরে বলা হচ্ছে, 5 নম্বরে বলা হচ্ছে কোনো চিহ্নের মাঝে বা শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না। তার মানে কেজি ডট, মানে 10 কেজি ডট, এটা দেওয়া যাবে না। বা 500 সেন্টিমিটার ডট দেওয়া যাবে না, এগুলো একটাও, ঠিক আছে, প্রত্যেকটাই ভুল হবে। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে যদি আমাদের লিখতে হয়, তাহলে লিখতে হবে 1 কেজি ডট দেওয়া যাবে না। আচ্ছা, 10 কেজি ডট দেওয়া যাবে না, আর 500 সেন্টিমিটার ডট দেওয়া যাবে না। তাহলে একক লেখার পরে ডট দেওয়া যাবে, ঠিক আছে? 5 নম্বর গেল। 6 নম্বরটা কি বলা হচ্ছে? 6 নম্বরে বলা হচ্ছে তাপমাত্রার কেলভিন এককের চিহ্নে ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না, সেলসিয়াস বা ফারেনহাইটে করা যাবে। যেমন এটাকে যদি আমরা একটু আলাদাভাবে দেখি, যে 52 ডিগ্রি সেলসিয়াস বা 47 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেলসিয়াস বা ফারেনহাইটে আমরা ডিগ্রি সাইনটা ইউজ করি, কিন্তু কেলভিনে ইউজ করবো না। মানে 52 কেলভিন এটা ঠিক, কিন্তু 52 ডিগ্রি কেলভিন এটা ভুল। বোঝা গেল? তাহলে কেলভিন একক যখন ইউজ করব তখন ডিগ্রি চিহ্নটা ইউজ করব, মানে দেবো না। তারপর কি বলা হচ্ছে 7 নম্বরে? 7 নম্বরে বলা হচ্ছে এককের চিহ্নের গুণ বীজগাণিতিক নিয়মেই হবে। যেমন ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের সমীকরণ যেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর তার দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, তাহলে মিটার আর মিটার যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে মিটার স্কোয়ার। বুঝা গেল? তার মানে এককের গুণফল বীজগণিতের গুণফলের নিয়মেই হবে। এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, ওই জন্য গুণ করলে পাওয়ার যোগ হয়, আগের দিন বলেছিলাম এটা। তাই এখানে মিটার স্কোয়ার হবে, তাহলে এককের গুণফল বীজগণিতের নিয়ম অনুযায়ী হবে। যেমন আয়তন, আয়তনকেও আমরা একইভাবে বলতে পারি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যদি একই রকম থাকে তাহলে এটা করা যায়। তার মানে মিটার গুণ মিটার গুণ মিটার, মিটার কিউব। বোঝা গেল? আচ্ছা, এইভাবে এককের গুণফল করা যেতে পারে। 7 নম্বর। 8 নম্বরে, 8 নম্বরে দুটি ভিন্ন এককের চিহ্ন বোঝানোর জন্য চিহ্ন দুটির মাঝে ডট বা হাইফেন মানে ড্যাশ ব্যবহার করা হয়। যেমন আমি বলে দিই কিলোগ্রাম, মিটার, সেকেন্ড ইনভার্স, কিলোগ্রাম, মিটার, সেকেন্ড ইনভার্স। এই যে তিনটি আলাদা আলাদা রাশির একক। কিলোগ্রাম হচ্ছে ভরের একক, এটা হচ্ছে আমাদের ভরের একক, ভর। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য। আর সেকেন্ড হচ্ছে আমাদের সময়ের একক। তাহলে তিনটি আলাদা আলাদা রাশি, তাদের একককে আলাদা করার জন্য মাঝখানে ডট ব্যবহার করতে হবে, ঠিক আছে? অথবা ড্যাশ, মানে একে এভাবেও লেখা যায়, বা একে এভাবে লেখা যায় কেজি হাইফেন মিটার হাইফেন সেকেন্ড মাইনাস 1। বোঝা গেল? তাহলে তিনটি ভিন্ন রাশি বা ভিন্ন ভিন্ন রাশির একক যদি একসাথে লিখতে হয় আমাদের মাঝখানে ডট অথবা ড্যাশ ব্যবহার করতে হবে।
নম্বর কি বলা আছে দেখি। 9 নম্বরে বলা আছে দুটি এককের ভাগ বোঝাতে তির্যক রেখা ব্যবহার করা হয়। তার মানে যদি বলি জুল বাই সেকেন্ড, এটা ভাগ ভাগ বোঝাচ্ছে, তো একে আমরা লিখতে পারি জুল স্ল্যাশ, এটাকে স্ল্যাশ বলবো, তির্যক রেখা। জুল পার সেকেন্ড বলি, হ্যাঁ উচ্চারণটা হবে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। অথবা বা একে আমরা এইভাবে লিখেই বেশি অভ্যস্ত, মানে এইভাবেই বেশি লিখবো, জুল সেকেন্ড ইনভার্স, মানে জুল ডট সেকেন্ড টু দি পাওয়ার -1, বুঝা গেল? এইভাবে লেখাটা বেশি প্রচলিত এর থেকেও। 9 নম্বরে এটা বলা আছে। আর 10 নম্বরে বলা আছে একাধিক ভাগ বোঝাতে তির্যক চিহ্ন বারবার ব্যবহার করা যাবে না, একের বেশি যদি ভাগ হয়। যেমন এটা 10 নম্বর, যদি এরকম থাকে কোথাও যে কেজি কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে দুটো রাশি দিয়ে, রাশির একক দিয়ে ভাগ আছে, একে এইভাবে লেখা যাবে না, কেজি স্ল্যাশ মিটার স্ল্যাশ সেকেন্ড স্কোয়ার, এটা লেখা যাবে না। কি লিখতে হবে? এটা লিখতে হবে কেজি, একটাই স্ল্যাশ দেব, দিয়ে মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, এইভাবে লেখা যেতে পারে। বা কেজি, যেহেতু মিটার নিচে আছে, তাই না, মিটার নিচের পাওয়ার 1, তাহলে ডট মিটার টু দি পাওয়ার -1 ডট সেকেন্ডের উপরে 2 আছে, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -2। হয় এইভাবে লিখবো, নয় এইভাবে লিখবো। এইভাবে দুবার স্ল্যাশ দিয়ে লেখা যাবে না, ঠিক আছে? তা এই ছিল আমাদের একক লেখার কিছু নিয়ম। তোরা পিডিএফ থেকে আর একটু পড়বি, যদি বুঝতে না পারিস আবার এটাকে রিভাইন্ড করে দেখবি, ঠিক আছে? তারপরে তো ক্লাসে আমাকে ডিসকাস করে নিবি। আচ্ছা, এরপরে দেখ পিডিএফ এর মধ্যে লেখা আছে পদার্থবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ নিয়ম। আমি বলেছিলাম যে দুটি নিয়মে পদার্থবিদ্যা আমরা পড়বো, টোটাল 11-12 টোটাল পদার্থবিদ্যা আমরা দুটি নিয়মে পড়বো। একটিকে আমরা বলি ইউনিফিকেশন, আর 2 নম্বরটা হচ্ছে রিডাকশন। রিডাকশন, আচ্ছা, রিডাকশন মানে ছোট করা। অনেক বড় বড় থিওরিগুলোকে আমরা ছোট ছোট গ্রুপের মধ্যে সংযুক্ত করি, একে বলি রিডাকশন, তাতে আমাদের খাটনি কমে যায়। অনেকগুলো থিওরি না পড়ে আমরা একটা থিওরি পড়বো। আর ইউনিফিকেশন বলতে বিভিন্ন ঘটনাকে আমরা একটা ঘটনার আন্ডারে নেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন ঘটনাকে, যেমন গ্রহ উপগ্রহের আকর্ষণ, পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ, আর দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। কি বললাম? গ্রহ উপগ্রহের মধ্যে আকর্ষণ, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, আর পৃথিবী আর অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। এই প্রত্যেকটি আকর্ষণ বলকে আমরা মহাকর্ষের অন্তর্গত বল হিসেবে চিহ্নিত করি। তাহলে 3টি বলকে আলাদা করে পড়ার দরকার নেই, মহাকর্ষ বল পড়লেই হয়ে যাবে। তাহলে ইউনিফিকেশন আর রিডাকশন কিন্তু আমাদের ফিজিক্সের মেন পার্ট, মানে আমাদের গোটা ফিজিক্সটা এইভাবেই সাজানো আছে, ঠিক আছে, আমাদের পড়ার সুবিধার জন্য। আচ্ছা, এরপরে কিছু বলা আছে যে দেখ, এরপরে তোরা দেখতে পাবি যে 4 রকমের বলের কথা বলা আছে, যে আমাদের মহাবিশ্বে বিভিন্ন রকমের বল আছে। আমরা পড়বো, 11-এ পড়বো, 12-এ পড়বো। তো ওই যত রকমের বল আছে সবাইকে 4টি গ্রুপের আন্ডারে ভাগ করা হয়। 1 নম্বর মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 2 নম্বর তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। 3 নম্বর শক্তিশালী নিউক্লিয় বল, এটা নিউক্লিয়াসের ভেতরে থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের নিউক্লিয় বল। আর 4 নম্বরে আছে আমাদের দুর্বল বল, দুর্বল নিউক্লিয় বল। একটি শক্তিশালী, একটি দুর্বল, এই 4 রকমের বল দিয়ে আমাদের মহাবিশ্ব তৈরি। যত রকমের বল আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো একটা বলের আন্ডারে পড়ে যায়, তাই আলাদা করে ওই বলগুলোকে ব্যাখ্যা করা হয় না। কোনো না কোনো একটা বলের মধ্যে, এই 4 জনের মধ্যে কোনো না কোনো একটা বলের মধ্যে পড়বে। যেমন ঘর্ষণ বল তড়িৎ বলের মধ্যে পড়ে যায়, ঘর্ষণ বল তড়িৎ বলের মধ্যে, পরে আমরা বুঝতে পারবো। ঘর্ষণ আমাদের 11-এ আছে, আমরা পড়বো, কিন্তু ক্লাস 12-এ যখন আমরা তড়িৎ পড়বো তখন বুঝতে পারবো যে ঘর্ষণ বল আসলে আলাদা কোনো বল নয়, সেটি তড়িৎ বলের অন্তর্গত। যাই হোক, এরকম কিছু কিছু বল সবসময় যেগুলি আমরা দেখবো সব এই 4টি বলের মধ্যে কোনো না কোনো একটা গ্রুপে পড়ে যাবে। আচ্ছা,
তারপরে কিছু লব্ধ এককের নির্ণয় করা আছে পিডিএফ এর মধ্যে, দেখবি তো। ঠিক আছে, তো আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, এইভাবেই প্র্যাকটিস করি, পরীক্ষাতে কিন্তু লব্ধ একক থেকেই প্রশ্ন বেশি আসবে। যেমন কিছু লব্ধ একক, ঠিক আছে, কিছু লব্ধ একক শোনা যাচ্ছে আশা করি। যেমন গতিবেগ, গতিবেগ হচ্ছে আমাদের একটি লব্ধ একক। লব্ধ এককের সংজ্ঞাটা বলেছিলাম, তোরা আশা করি মনে রাখবি, বা আমি বলে দিচ্ছি আরেকবার। বলেছে যেই সমস্ত একক, মূল একক যেগুলো লিখিয়ে দিয়েছিলাম আগের দিন, 7টি মূল একক, যেই সমস্ত এককগুলি ওই মূল একক দিয়ে তৈরি হবে তাদের আমরা লব্ধ একক বলবো, বা লব্ধ রাশিও বলতে পারি। যেমন গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়, ঠিক আছে, সরণ বাই সময়। সরণ মানে দূরত্ব, সরণ মানে দূরত্ব বা দৈর্ঘ্য বলতে পারি আমরা। সরণ মানে দৈর্ঘ্য, নিচে সময়। তা দৈর্ঘ্য এবং সময় দুজনেই আমাদের মৌলিক বা প্রাথমিক রাশি, ভৌত রাশি, এদের উপর নির্ভর করছে। দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে একে আমরা লিখতে পারি মিটার ডট সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা কিন্তু একটু আগে শিখেছি, তাই না, যে দুটি এককে আলাদা করে বোঝাতে মাঝখানে ডট চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে গতিবেগ হলো একটি আমাদের লব্ধ রাশি, বা মিটার পার সেকেন্ড হলো আমাদের একটি লব্ধ একক। ঠিক আছে, মিটার প্রাথমিক একক বা মূল একক, সেকেন্ড প্রাথমিক একক বা মূল একক, কিন্তু মিটার পার সেকেন্ড গতিবেগের লব্ধ একক। যেমন এরপরে বলা আছে ত্বরণ, 2 নম্বরে ত্বরণ। ত্বরণের ফর্মুলা হলো গতিবেগ বাই সময়, গতিবেগ বাই সময়। তাহলে গতিবেগ মানে একটু আগে দেখলাম মিটার সেকেন্ড ইনভার্স, আর নিচে সময় মানে সেকেন্ড। এই সেকেন্ড যদি উপরে যায় তাহলে আরেকটা ইনভার্স হবে, কারণ এটা হয়ে গেল মিটার সেকেন্ড -2, কারণ এই 1 উপরে গেলে আবার একটা -1 হবে, -1 গুণ করলে পাওয়ার যোগ হয়, আমরা জানি, একটু আগে শিখে আগের ক্লাস শিখেছিলাম, গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাও একটি, এই যে এককটা দেখতে পাচ্ছিস এই এককটিও একটি লব্ধ একক। পরবর্তীতে 3 নম্বরে বলা আছে ক্ষেত্রফল আয়তন। আমি দেখিয়েছি একটু আগে, বলের কথা বলা আছে। বল মানে ফোর্স, আমাদের একটা চ্যাপ্টারই আছে, ওই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারের জন্য আপাতত মনে রাখতে হবে, এটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর মানে হচ্ছে আমাদের কেজি, গুণ ত্বরণের একক একটু আগে বার করলাম আমরা, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে বলের একক এটা, এটাও একটি, এই যে এককটি দেখতে পাচ্ছি এটিও একটি লব্ধ একক। এই এককের আবার একটা নাম আছে, বা নিউটন, একেই আমরা নিউটন বলি। তাহলে নিউটন আসলে কিলোগ্রাম মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, বুঝা গেল। তা এই যে এককটি নিউটন, একে আমরা এসআই একক বলি, কিন্তু একে এমকেএস একক বলি। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখতে হবে, একে আমরা বলবো এমকেএস, কিন্তু একে আমরা বলবো এসআই। তাহলে এসআই একক দেখলে বল রাশিটি কোন মৌলিক রাশির উপর নির্ভর করে তা বোঝা যায় না, তাই না, বোঝা যাচ্ছে এখান থেকে, যাচ্ছে না। কিন্তু যদি এমকেএস রাশি আমরা বলি, এমকেএস এককটা আমরা বলি, তাহলে বুঝতে পারবো যে কোন কোন প্রাথমিক রাশির উপর নির্ভর করে। যেমন কেজি দেখলে বুঝবো ভরের উপর নির্ভর করে, মিটার দেখলে বুঝবো দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সেকেন্ড দেখলে বুঝবো সময়ের উপর নির্ভর করে, কিন্তু নিউটন দেখে এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। তাহলে এসআই একক দেখলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে রাশিটি কোন কোন প্রাথমিক রাশির উপর নির্ভর করে, এটা একটা ত্রুটি বলতে পারি আমরা, ঠিক আছে, এককের ত্রুটি। যাই হোক, এখানে অনেক রকমের একক আছে, পিডিএফ এ তোরা একটু দেখে নিবি। ঘনত্ব আছে, চাপ আছে, চাপেরটা আমি দেখিয়ে দিই, কারণ চাপেরও একটা নাম আছে। 4 নম্বরে চাপ যদি বলি, চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, থেকে আমরা বলতে পারি নিউটন ইন্টু মিটার -2, বা একে আমরা বলি পাস্কাল, পিএ। চাপের একক পাস্কাল, এটাও কিন্তু সায়েন্টিস্টের নাম, এই জন্য পি কে ক্যাপিটালে লেখা হয়েছে। সায়েন্টিস্টের নাম অনুযায়ী যে সমস্ত একক লিখতে হবে তাদের কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বোঝা গেল। আচ্ছা, এই ছিল আমাদের একক। তোদের আমি বলেছিলাম, মনে করে দেখ,
যে রাশির ভৌত রাশির পরিমাপের জন্য প্রয়োজন কি বলেছিলাম মনে আছে? সংখ্যামান বা সাংখ্যমান বলি আমরা এটাকে, সাংখ্যমান ইন্টু একক। সাংখ্যমান তো আমরা দেখেই নিয়েছি সংখ্যা, আর একক তোদের অলরেডি বলে দিলাম। এইবার যেটা দরকার সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কি জিনিস এখন যেটা পড়বো সেটা হচ্ছে মাত্রা। একে আমরা বলি ডাইমেনশন। আমাদের চ্যাপ্টারের নাম তাই না, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তাহলে বলছে মাত্রা কি? এই যে একটু আগে একটা কথা বললাম এখানে, যে নিউটন দেখে আমরা বুঝতে পারি না যে বল কোন প্রাথমিক রাশির উপর নির্ভরশীল। নিউটন দেখে বুঝতে পারি না, কিন্তু যদি কেউ বলে যে কিলোগ্রাম মিটার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না, বা ইনভার্স 2, কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে আমরা বুঝতে পারি যে বল ভরের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং সময়ের উপর নির্ভর করে। এই যে নিউটন দেখে বোঝা যায় না, ঠিক একইভাবে কার্যের একক আর একটা দেখাই আমরা। যেমন ধর কার্য 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 মানে আমরা জানি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে বল মানে নিউটন, সরণ মানে সেকেন্ড, মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার, বা একেই আমরা বলি হচ্ছে জুল। জুল ক্যাপিটাল জে সিম্বল দিয়ে লিখি। তা জুল বললে কিন্তু আমরা যা বলতে পারি না যে কার্যের মধ্যে কোন প্রাথমিক এককগুলো আছে বা প্রাথমিক রাশিগুলো আছে। কিন্তু আমি যদি নিউটন ইন্টু মিটার বলি, দেখ মিটার দেখলে তো বোঝা যায় দৈর্ঘ্য, কিন্তু নিউটন দেখলে আবার বোঝা যাচ্ছে না, বোঝা অসুবিধা হচ্ছে। কিন্তু আমি যদি এমকেএসে লিখতাম, বা আমি যদি এমকেএসে লিখি, একটু আগে লিখেছিলাম, এমকেএসে যদি লিখি নিউটনকে আমরা কি লিখতে পারি, এখানে আমি তোকে দেখিয়ে দিচ্ছি। নিউটনকে আমরা লিখতে পারি কিলোগ্রাম মিটার সেকেন্ড -2। এবার দেখ এখানে যদি আমি এরকম করে লিখতাম যে কিলোগ্রাম মিটার সেকেন্ড -2 ইন্টু একটা মিটার থাকবে, ইন্টু একটা মিটার, মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে একে আমরা লিখতে পারি, এই মিটারটাকে মুছে দিচ্ছি, এখানে স্কোয়ার করে দিচ্ছি। এই এককটা যদি আমরা বলি, স্পেশালি এই এককটা যদি আমরা বলি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে কার্য ভরের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, এবং কিভাবে নির্ভর করে মানে কত পাওয়ারে নির্ভর করে, তাই না। পাওয়ার যেমন কিলোগ্রাম একটি মাত্র কিলোগ্রাম, তাই না, একটাই কিলোগ্রাম আছে এখানে, কিন্তু মিটার দুটো আছে, দুটি মিটার আছে, আর -2 সেকেন্ড আছে, -2। তাহলে একটি কিলোগ্রাম, দুটি মিটার, আর -2 এতটি সেকেন্ড, তাই না। একে বলতে পারি কিলোগ্রাম, আর মিটার হচ্ছে গুণ হিসেবে থাকবে, আর সেকেন্ড হচ্ছে ভাগ হিসেবে থাকবে। তার মানে মাত্রা বলতে আমরা বেসিক্যালি কোনো একটা রাশি কোন প্রাথমিক রাশির ওপর নির্ভর করে এটা বুঝতে পারি মাত্রা দেখে, আর কত পাওয়ারে নির্ভর করে মানে ঘাত। বোঝা যাচ্ছে তো? আবার ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন। যে মাত্রা বলতে কোনো রাশির মাত্রা, ভৌত রাশির মাত্রা বলতে আমরা বুঝবো যে কোনো একটা রাশি কোন কোন প্রাথমিক রাশির উপর নির্ভর করে, কোন কোন প্রাথমিক রাশির উপর নির্ভর করে এবং কত ঘাতে নির্ভর করে। পাওয়ারকে আমরা বলি ঘাত বাংলা, ঠিক আছে, কত পাওয়ারে নির্ভর করে। যেমন আমি যদি কার্যর কথা বলি, আচ্ছা এখানে আমি মাত্রাকে আমি লিখে দিচ্ছি ভৌত রাশি মধ্যে প্রাথমিক বা মৌলিক রাশির ঘাত বা পাওয়ার। বোঝা গেল? অনেকেরই কিন্তু লিখতে গিয়ে এটা ভুল হয়, ম্যাক্সিমামের ভুল হয়, এটা আমি দেখে দিচ্ছি। এবার দেখিয়ে দেবো তোদের যে কোথায় কোথায় ভুল হতে পারে। যাই হোক, মাত্রার ওখানে যেটা পিডিএফ আছে আমি একটু পড়ে দিই, যে মৌলিক রাশিগুলিকে যে উপযুক্ত ঘাতে সাজিয়ে
কোনো ভৌত রাশির লব্ধ এককে প্রকাশ করা হয় সেই ঘাতগুলিকে সংশ্লিষ্ট রাশির মাত্রা বলা হয়। আবার পড়ি, মৌলিক রাশিগুলিকে যে উপযুক্ত ঘাতে সাজিয়ে, মৌলিক রাশি মানে কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, তাহলে মৌলিক রাশিগুলিকে যে উপযুক্ত ঘাতে সাজিয়ে, উপযুক্ত ঘাত বলতে এই যে পাওয়ারগুলো, যে পাওয়ারে সাজালে কোনো ভৌত রাশির লব্ধ এককে প্রকাশ করা যায়, তাহলে ভৌত রাশি মানে কার্য, এর লব্ধ এককে প্রকাশ করা গেল, তাই না? লব্ধ একক এটা, তাহলে কোনো একটা ভৌত রাশির লব্ধ এককে প্রকাশ করা গেল যেই সমস্ত মৌলিক রাশিগুলোকে উপযুক্ত ঘাতে সাজানোর ফলে, তাদের আমরা বলবো হচ্ছে সেই ঘাতগুলিকে সংশ্লিষ্ট রাশির মাত্রা বলা হয়। তার মানে মাত্রা কিন্তু এই ঘাতগুলি, এই ঘাতগুলোকে মাত্রা বলবো, এই একককে কিন্তু আমরা মাত্রা বলবো না। মাত্রা মানে হচ্ছে ঘাত, লিখে দিচ্ছেন। অথবা নিচে আর একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখ, কোনো একটি লব্ধ ভৌত রাশির মধ্যে প্রাথমিক বা মৌলিক ভৌত রাশিগুলি কতবার অন্তর্ভুক্ত আছে, ওই ঘাত মানে কতবার অন্তর্ভুক্ত আছে, কতবার, কিলোগ্রাম একবার, মিটার দুবার, আর সেকেন্ড দুবার, কিন্তু নিচে ভাগ হিসেবে আছে, এরা গুণ হিসেবে আছে, এরা ভাগ হিসেবে আছে। তো ওই যে কতবার অন্তর্ভুক্ত আছে বা কত ঘাতে সাজানো আছে সেই সংখ্যাগুলিকে ওই মৌলিক ভৌত রাশির মাত্রা বলা হয়। যেমন কার্যের ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছে, ওই দেখ, যেমন কার্যের এককটা আমি লিখলাম কিলোগ্রাম, মিটার স্কোয়ার, সেকেন্ড -2। এখানে অলরেডি আমাদের লেখা ছিল কিলোগ্রাম, মিটার স্কোয়ার, সেকেন্ড -2। তাহলে যদি আমি বলি মাত্রা, কার্যের মাত্রা হলো কেজি মানে ভর, তাহলে আমরা কিভাবে লিখবো, ভরের ক্ষেত্রে, একদম এইভাবে লিখবো, ভরের ক্ষেত্রে, কারণ পাওয়ার মানেই তো মাত্রা, তাহলে ভরের ক্ষেত্রে, মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ক্ষেত্রে, আর সময়ের ক্ষেত্রে, এইভাবে মাত্রা লিখতে হবে। তাহলে কি হচ্ছে, ভরের ক্ষেত্রে কত, ভরের পাওয়ার 1, তাহলে ভরের ক্ষেত্রে 1, দৈর্ঘ্যের ক্ষেত্রে কত পাওয়ার 2, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা 2 হবে, আর সময়ের ক্ষেত্রে -। এইটা হচ্ছে মাত্রা। হ্যাঁ, মাত্রা মানে এইটা না কিন্তু। আর আরেকটা হয় মাত্রাগত সমীকরণ বা ফর্মুলা, সেটা বলে দিই। আচ্ছা, সেটা বলার আগে একটা হয় মাত্রাগত ফর্মুলা, সেটা আমি এখন দেখাচ্ছি। তার আগে এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল বা হয়ে গেছে, তাই না? যে মাত্রা কি, মাত্রা মানে এটা না কিন্তু, মাত্রা মানে এই প্রাথমিক এককগুলির ঘাত বা পাওয়ারকে বলবো, আর এইভাবে লিখতে হবে। আর যে মাত্রা হলো ভরের ক্ষেত্রে 1, দৈর্ঘ্যের ক্ষেত্রে 2, সময়ের ক্ষেত্রে -। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা তো জানতাম 7টি মৌলিক রাশি আছে, তাহলে 7টি মৌলিক রাশি, তাদের একক এবং তাদের মাত্রা, তাহলে 7টি মৌলিক রাশি, তাদের 7টি মৌলিক একক এবং 7টি মৌলিক মাত্রা লেখা হয়। এখানে ধরে যাবে আশা করি, আমি একবারই লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি, দেখ, মৌলিক রাশি একক, এককের চিহ্ন লিখে দিচ্ছি, হ্যাঁ, আর এককটা লিখছি না, চিহ্ন লিখে দিলেই বুঝতে পারবি তোরা। আর এখানে মাত্রা লিখে দিচ্ছি। দেখ, 7টি পিডিএফ এর মধ্যেও দেখবি, তোরা পরপর পেয়ে যাবি। প্রথমে তাহলে দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলতাম ইংলিশে, মনে আছে? তাই এর চিহ্ন ছিল মিটার, আর এর মাত্রা হবে হচ্ছে ক্যাপিটাল এল। মাত্রা লেখার নিয়মটাও বলে দিলাম বা বলে দিচ্ছি এখনই। মাত্রা এর হবে থার্ড ব্র্যাকেটে আর ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্যকে আমরা ক্যাপিটাল এল দিয়ে লিখবো। এরপরে ভরের এককের চিহ্ন হচ্ছে কেজি, সব আমরা এসআইতে লিখছি। একে আমরা বলবো, ভরকে আমরা মাস বলি, মাস। দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলি, লেন্থ, একে বলি মাস, তাহলে এটা এম হয়ে যাবে থার্ড ব্র্যাকেটে। সময়কে আমরা টাইম বলি, টাইম, তাই এর মাত্রা আছে সেকেন্ডের স্মল এস, আর টাইম যেহেতু ক্যাপিটাল টি, সময়ের মাত্রা এটা, ঠিক আছে, ক্যাপিটাল টি। তারপর ছিল প্রবাহ মাত্রা, একে আমরা বলি কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ, একে আমরা অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। মাত্রা তো দুভাবে ইউজ করা যায়, ক্যাপিটাল আই দিয়েও প্রকাশ করা যায় অথবা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা যায়। হ্যাঁ, এই দুটোই চলে আর কি।
দুটোই ভ্যালিড, যেটা খুশি লিখলেই হলো। প্রবাহ মাত্রা গেল, তারপর তাপমাত্রা। তাপমাত্রা মানে টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, তাই না? চিহ্ন, আচ্ছা কেলভিন ছিল ওখানে, এককের চিহ্ন ছিল কেলভিন এসআইতে। আর এখানেও আমরা কিন্তু তাপমাত্রাকে ক্যাপিটাল থিটা বলে, এটাকে এটাকে বলে ক্যাপিটাল থিটা অর কেলভিন, মানে ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করি। যেটা যেটা খুশি ইউজ করি, বেশি এটাই আমরা ইউজ করি, এটা লিখতে গিয়ে অনেক সময় লাগে, তাই এটাই বেশি ইউজ করি, ঠিক আছে? এটা গেল তাপমাত্রা। এরপর পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে আমরা বলি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তাই না? একে আমরা মোল বলি, চিহ্ন, চিহ্ন এমওএল। আর একে যখন প্রকাশ করব তখন এমওএল দিয়ে প্রকাশ করতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে, এমওএল বা অর, অর একে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটে ক্যাপিটাল এল, এইভাবেও করতে পারি আমরা। আর আর বাকি থাকলো দীপন প্রাবল্য, তাই না? দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। আইভি ছিল, ক্যান্ডেলা ছিল, তাই না? সিডি, এটা ছিল সিডি। মাত্রাতে আমরা সিডি ইউজ করতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে, সিডি বা অর ক্যাপিটাল জে, ফার্স্ট ব্র্যাকেটে ক্যাপিটাল জে। এটা জুল না কিন্তু, অনেক সময় মনে হতে পারে জুল, জুল না, এটা ক্যাপিটাল জে মানে দীপন প্রাবল্য। বোঝা গেল? এই ছিল আমাদের প্রাথমিক 7টি প্রাথমিক রাশির এককের চিহ্ন আর তাদের মাত্রা। এইবার একটু আগে যেটা আমি দেখাচ্ছিলাম যে কার্যের মাত্রা লেখা হলো, এখানে মাত্রাগত ফর্মুলা এখানেই লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মাত্রাগত ফর্মুলা, কার্যের মাত্রাগত ফর্মুলা। ভরের ক্ষেত্রে 1, তাহলে এম ভরের মাত্রা হয়েছে, ভরের মাত্রা। দৈর্ঘ্যের ক্ষেত্রে 2, দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এল 2। আর সময় টু দি পাওয়ার -2, সময়ের মাত্রা টি, এটা দৈর্ঘ্যের মাত্রা, টি টু দি পাওয়ার মাইনাস, এইভাবে লিখতে হয় কার্যকে, বুঝা গেল? আচ্ছা, কার্যকে আমরা আবার ওয়ার্ক ডান বলি, ওয়ার্ক ডানকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, সেইভাবে অনেক সময় লেখা হয়। যেমন কার্যকে আমরা ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ডাব্লিউ অনেক সময় এভাবে লেখা হয়, যে এই যে যদি কেউ এইভাবে দেয় কোয়েশ্চেনের মধ্যে, তার মানেই বোঝা যাবে এটা কার্যের মাত্রা বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু কার্যের মাত্রাই আমাদের লিখতে হবে এম এল স্কোয়ার টি মাইনাস, বোঝা গেল? তাহলে কিভাবে মাত্রা লিখতে হবে। এইভাবে মাত্রার একটা লিস্ট আছে, ওই লিস্ট আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে, তোরা দেখবি বইয়ের মধ্যেও আছে, ওইটা পুরোটাই তোরা মুখস্থ করে নিবি, ঠিক আছে? ওইখান থেকেই প্রশ্ন আসবে বেশি। আচ্ছা, একটা স্টার মার্ক দিয়ে একটা ওখানে নিচে দেখ একটা পয়েন্ট করা আছে, যে কোনো সংখ্যার কোনো মাত্রা হয় না, এদের মাত্রাহীন বলে। সংখ্যা মানে ধর 5, 5-এর কোনো মাত্রা নেই। আর যাদের মাত্রা থাকবে না, তাদের লেখার নিয়মটা দেখ, এম 0 এল 0 টি 0। আচ্ছা, এটা একটু বলে রাখি, দেখবি মাত্রা বেশিরভাগ ক্ষেত্রে লেখার সময় আমরা এম এল আর টি এই 3টি রাশিকেই বেশি ইউজ করে থাকি, মানে এই তিনজন, এই তিনজন, এই তিনজনকে আমরা বেশি ব্যবহার করি, এই যে এই তিনজন।
ঠিক আছে, এই 3 ইউনিট আমরা বেশি ব্যবহার করি থাকি মাত্রা লেখার ক্ষেত্রে। তো যাদের ক্ষেত্রে মাত্রা থাকবে না তখন সবারই পাওয়ার কত থাকবে, 0। এমন না যে এইভাবে লিখতে হয় 5 ইকুয়াল টু 0, না, সবার পাওয়ার 0। আর এটা মনে রাখবি তোরা, সবার পাওয়ার 0 মানে কিন্তু যে কোনো সংখ্যা, এটা একটু বলে রাখি, ধর 1 টু দি পাওয়ার 0, এর উত্তর সবসময় 1 হবে। x টু দি পাওয়ার 0 1, y টু দি পাওয়ার 0 1, 100 টু দি পাওয়ার 0 1, সব 1 হবে এগুলো। তাহলে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে বা কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার উত্তর সবসময় 1 হবে। তাহলে এরও এখানেও আমরা লিখতে পারি 1। তাহলে কোনো রাশির মাত্রা যদি 1 হয় তার মানে তাকে আমরা বলবো মাত্রাহীন রাশি। কি বলবো আমরা? মাত্রাহীন রাশি। একটু পরে দেখবি পয়েন্ট করা আছে, তোরা বুঝতেও পারবি। যাই হোক, নেক্সট পয়েন্টে যাচ্ছি, যে মাত্রিয় সংকেত লেখার সুবিধা। ওই যে বললাম মাত্রিয় সংকেত লেখার সুবিধা কি, দেখ আমরা এখান থেকে বলতে পারি এটা মাত্রিয় সংকেত লেখার সুবিধা। কি সুবিধা? ওই যে মাত্রা দেখলে আমরা বলে দিতে পারবো যে ওই রাশিটি, তার লব্ধ রাশিটি কোন কোন প্রাথমিক রাশির উপর নির্ভর করে। যেমন নিউটনের কথাই বলি, যে 1 নিউটন যদি আমি বলি তাহলে আমরা 1 নিউটন দেখে কিন্তু বুঝতে পারবো না যে এই লব্ধ রাশিটির মধ্যে কোন কোন মৌলিক রাশিগুলি আছে, তাই না? কিন্তু আমি যদি এরকম এই রাশির মাত্রা বলে দিই, 1 নিউটন থেকে বোঝা সম্ভব না, কিন্তু আমি যদি মাত্রা বলি 1 নিউটনের, দেখ এম এল টি মাইনাস 2, আমি মাত্রা বললাম, এটা আমি দেখিয়েও দিচ্ছি। 1 নিউটন, নিউটন হচ্ছে বলের একক, বলের একক, বলের একক, তাই না? বলের একক নিউটন। কিভাবে? বল মানে ছিল ভর ইন্টু ত্বরণ, ভরের মাত্রা। তাহলে বলের মাত্রা, বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এফ, ঠিক আছে, ক্যাপিটাল এফ। ভর মানে হচ্ছে, একটু আগে তো দেখিয়েছি ভরের মাত্রা, এখান থেকে দেখে নে, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভরের মাত্রা ক্যাপিটাল এম। আর ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে কি ছিল মনে আছে? ত্বরণের গতিবেগ বাই সময়, এই টোটালটার মাত্রা হবে। আচ্ছা, এখানে গেল ভর, আচ্ছা গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তাহলে এটা হয়ে গেল সরণ, নিচে সময়ের স্কোয়ার হয়ে যাবে, সময়ের স্কোয়ার। এবার এই দুজনের মাত্রা নিতে হবে। সরণের মাত্রা, সরণ মানে দূরত্ব, দূরত্বের মাত্রা দেখ, দূরত্ব মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এটা লিখতে গেলে আমাদের এভাবে লিখতে হবে, এম উপরে এল, নিচে টি স্কোয়ার হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এবার এটাকে যদি সাজিয়ে লিখি আমরা একে, তাহলে এম একসাথে লিখলে এল, আর টি স্কোয়ার উপরে গেলে -2 হয়ে যাবে, তাহলে টি -2। এই হলো আমাদের বলের মাত্রা। এইভাবে মাত্রা নির্ণয় করতে কিন্তু পরীক্ষায় আসবে, মানে এমসিকিউ আসবে, 4টে অপশন থাকবে, সঠিক অপশনে টিকমার্ক করতে হবে, ঠিক আছে? তা এটা ছিল বলের মাত্রা। তাহলে এই যে বলের মাত্রা এম এল টি -2। এবার আমি যেটা বলতে চাইছি যে মাত্রীয় সংকেত লেখার সুবিধাটা কি। 1 নিউটন যদি লিখি তাহলে আমরা বলতে পারবো না নিউটনের মধ্যে কে আছে, দৈর্ঘ্য ভর সময় কারা কারা আছে। কিন্তু যদি আমি মাত্রা লিখি তাহলে কিন্তু এখান থেকে আমি বলে দিতে পারবো যে এর মধ্যে কারা কারা কোন কোন মৌলিক রাশিগুলি আছে এবং তারা কত ঘাতেও আছে, কত বার করে আছে। যেমন এম মানে বুঝে যাবো যেটা মাস মানে ভর, তাহলে ভর আছে একবার। যদি এল দেখি আমি, আমি এল দেখলে বুঝতে পারবো এর মধ্যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে একবার। আর টি মানে সময়, সময় দেখেও বুঝতে পারবো যে এর মধ্যে সময়ও আছে, কিন্তু সময় স্কোয়ার দিয়ে ভাগ করা আছে, মাইনাস সাইন দেখে এটা আমরা বুঝতে পারবো। তাহলে মাত্রা লেখার এটাই সুবিধা যে মাত্রা দেখলে আমরা চট করে বলে দিতে পারবো যে এর মধ্যে কোন কোন মৌলিক রাশিগুলি আছে এবং তারা কত পাওয়ারে আছে। বোঝা গেল? আচ্ছা, ওখানে উদাহরণ দেওয়া আছে, তোরা একটু দেখে নিবি। যে মাত্রা দেখে আমরা বোঝা যায় বল লব্ধ ভৌত রাশিটি দৈর্ঘ্য ভর সময় মৌলিক রাশিগুলির উপর নির্ভরশীল এবং কিভাবে নির্ভরশীল। তো নিচে দেখবি ওইভাবে লেখা আছে যে বলের মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে 1, ভরের ক্ষেত্রে 1, সময়ের ক্ষেত্রে -2 এবং বলের মাত্রীয় সংকেত হবে এম এল টি টু দি পাওয়ার -2। এটা কিন্তু মাত্রীয় সংকেত, মাত্রা না। মাত্রা লিখতে গেলে আমাকে এইভাবে লিখতে হবে, তোদের একটু আগে দেখেইছি কিন্তু। এই যে কার্যের মাত্রা যেমন ভরের ক্ষেত্রে 1, দৈর্ঘ্যের ক্ষেত্রে 2,
সময়ের ক্ষেত্রে -2। ঠিক একইভাবে বলের মাত্রা আমরা লিখতে পারি, বলের মাত্রা আমরা লিখতে পারি, বলের মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে। কত কত হবে বল? তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে পাওয়ার 1 আছে, তাহলে ভরের ক্ষেত্রে 1, দৈর্ঘ্যের পাওয়ার 1 আছে, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে 1, সময়ের ক্ষেত্রে -2 আছে, তাহলে এটা -2। এইভাবে কিন্তু মাত্রাগুলো লিখতে হবে, বোঝা গেল? আর এটি হচ্ছে মাত্রীয় সংকেত। আচ্ছা, তাই এইভাবে আমরা মাত্রা লিখতে পারি। নেক্সট কিছু কিছু রাশির মাত্রা নির্ণয়, এটা আমরা এবার দেখব। ঠিক আছে, তোরা একটু নোট করে নিস।